ভয়ঙ্কর রূপে হাম, একদিনে 12 শিশুর মৃত্যু, হাসপাতালে 1,500-এর বেশি। র্যাশ থাকলেও ভর্তি না নেওয়ার অভিযোগ, রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাঙায় বাড়ছে জটিলতা। তৃতীয় প্রজন্মের চুল্লিতে সর্বাধিক নিরাপত্তায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, নেই তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি। সৌর ও বায়ু বিদ্যুতে গুরুত্ব সরকারের, জুনেই নীতিমালা। আইন শৃঙ্খলার উন্নতি ও পুলিশ গতিশীল হওয়ায় সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত। পর্যায়ক্রমে সব সদস্যকে পাঠানো হবে ব্যারাকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনি, বাবু, রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। আসামি হবেন ইন্টারনেট ও 2টি টেলিভিশন বন্ধে জড়িতরাও, জানালেন চিফ প্রসিকিউটর। এবং সরকার গঠনের 2 দিন আগে শুভেন্দুর পিএসকে হত্যায় থমথমে পশ্চিমবঙ্গ। তৃণমূলকে দুষছে বিজেপি, জড়িত সন্দেহে 3 জনকে জিজ্ঞাসাবাদ, সহিংসতায় গ্রেফতার কয়েকশো। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। আবারও ভয়ঙ্কর রূপে হাম, 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 12 জনের মৃত্যু হয়েছে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 1,500-এর বেশি রোগী। রেকর্ড মৃত্যু ও আক্রান্ত বাড়াচ্ছে উদ্বেগ। এদিকে র্যাশ থাকলেও হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ অনেক অভিভাবকের। শয্যা সংকট নেই দাবি করে চিকিৎসক বলছেন, শঙ্কা বুঝেই নেওয়া হচ্ছে ভর্তি। রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ায় জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। 2 মাসও কমেনি হামের প্রাদুর্ভাব। হাসপাতালে প্রতিদিনই আউটডোরে ভিড় বাড়ছে রোগীর স্বজনদের। মহাখালী ডেডিকেটেড হাসপাতালের বহির্বিভাগে উদ্বিগ্ন স্বজনদের অপেক্ষা। খাওয়া বন্ধ হয়ে যাওয়া, লাল র্যাশ, বমিসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসলেও ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের। আমি বলছি তাহলে একটু ভর্তি করানো যাবে, বলছে না এখন ভর্তি করানো যাবে না, যখন অতিরিক্ত বমি হবে, যখন অতিরিক্ত বাথরুম হবে তখন ভর্তি করানো লাগবে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করায় অবস্থার অবনতি হচ্ছে বলেও জানান তারা। বাসাতে ট্রিটমেন্ট করতেছি তো আগে থেকে, কিন্তু কোনোভাবে তো উন্নতি হচ্ছে না। এখন তো বাচ্চার অবস্থা অনেক খারাপ, খেতে পারতেছে না, খাইলে রক্ত আসতেছে গাল দিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শয্যা সংকট নেই, তবে শারীরিক জটিলতা বুঝেই নেওয়া হচ্ছে ভর্তি। ভর্তি নেওয়ার কোনো কারণ নেই, সিট আমাদের আছে, আমাদের লোকবল এবং সবকিছু নিয়ে আমরা রেডি আছি। ক্লিনিক্যালি নিশ্চিত না, হয়তো সিমটম দেখে তাদেরকে তো আমরা ভর্তি দিব না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, টিকার ঘাটতির কারণে শিশুর শরীরে প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বাড়ছে জটিলতা। অন্তর্বর্তী সরকারের সময় টিকা দানের যে তারতম্যটা ঘটেছে, অভাবটা ঘটেছে, প্রধানত সেই টিকার অভাবের কারণে আমাদের দেশে হামের বিরুদ্ধে মানুষের শরীরে যে সম্মিলিত রোগ প্রতিরোধ ক্ষমতা বা হার্ড ইমিউনিটি ছিল, সেটা ভেঙে চৌচির হয়ে গিয়েছে এবং সেই সুযোগেই কিন্তু হামের এই মহামারী প্রাদুর্ভাবটি ঘটেছে। শিশুদের নির্দিষ্ট সময়ে টিকাদানের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বেদখল হওয়া ওয়াকফ সম্পত্তি ফেরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকফ প্রশাসক। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় প্রধানমন্ত্রীকে দুদক পুনর্গঠনের আহ্বান জানায় টিআইবি। সপ্তাহের শেষ কার্যদিবসে সকাল 9:15টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন ওয়াকফ প্রশাসক সাফিজউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। পরে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, প্রশাসনিক দুর্বলতা আর দুর্নীতির কারণে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি বেদখল অবস্থায় রয়েছে, যা ফেরাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এত বড় বিশাল ওয়াকফ স্টেটের আমাদের এই সম্পত্তিগুলি অধিকাংশই এখন বেহাল অবস্থায় আছে। প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি, অদক্ষতা, কারণ গত 17টি বছর যেভাবে তারা চালিয়েছে, তাদের কারণে আজকের এই ওয়াকফের অবস্থা খুব শোচনীয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন, ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইফতেখারুজ্জামান জানান, বিশ্বের কাছে বাংলাদেশের দুর্নীতি বিরোধী অবস্থান জানান দিতে 2028 সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স আয়োজনের প্রস্তাব দিয়েছে টিআইবি, যাতে ইতিবাচক সরকার প্রধান। 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক কনফারেন্স,
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত। এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ। এ সময় প্রধানমন্ত্রীকে দুদক পুনর্গঠনের আহ্বান জানান টিআইবি নির্বাহী পরিচালক। এবছর হচ্ছে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হবে আগামী 7 জুন। সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 7 জুন রোববার সংসদের দ্বিতীয় অধিবেশনের আহ্বান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় 2 দশক পর নতুন অর্থ বছরের বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। এমনিতেই স্পর্শকাতর পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদন, তার উপর বাংলাদেশ একেবারেই নবাগত। তাই কেমন হবে রূপপুর পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা, তা নিয়ে আছে জল্পনা। তবে পরমাণু বিজ্ঞানী ও নীতি নির্ধারকরা বলছেন, 3+ জেনারেশন প্রযুক্তির হওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রয়েছে সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, যে কারণে চেরনোবিল, ফুকুশিমার মতো ঝুঁকি নেই রূপপুরে। প্রকল্প এলাকা ঘুরে এসে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিংয়ের মধ্য দিয়ে রূপপুর প্রবেশ করেছে অপারেশনাল স্টেজ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায়। তবে অন্য যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকে বেশ স্পর্শকাতর বিবেচনা করা হয়। তার উপর আছে চেরনোবিল, ফুকুশিমা দুর্ঘটনার মতো ভয়াবহ কিছু নজির। এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, কতটা নিরাপদ হবে রূপপুর থেকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন। তবে পরমাণু গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, রূপপুরে যে 3+ জেনারেশন প্রযুক্তির VVER 1200 রিয়েক্টর স্থাপন করা হয়েছে, তাতে বড় দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব। এখন আর ফুকুশিমা, চেরনোবিলের মতো সেই উদ্বিগ্নতা নেই, কারণ প্রযুক্তির অনেক উন্নতি সাধন হয়েছে। ওগুলো তো আসলে 70-এর ডিজাইন, আর আমাদের হলো 2015 সালের ডিজাইন। সিভিআর কারণেও যদি দুর্ঘটনাপতিত না হয়, সে ধরনের রিয়েক্টর কিন্তু ওখানে নির্বাচন করা হয়েছে। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টর ভবন, যেখানে নিশ্চিত করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, যার উপর ভর করে শান্তিপূর্ণ উপায়ে নিরাপদে দশকের পর দশক ধরে পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চায় বাংলাদেশ। রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটম বলছে, 5 স্তরের নিরাপত্তায় মোড়ানো রূপপুরের পারমাণবিক চুল্লি থেকে বাইরে তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো ঝুঁকি নেই। এমনকি গাঁথনিক দিক থেকে কেন্দ্রটি এতই মজবুত যে শক্তিশালী ঘূর্ণিঝড়, 8 মাত্রার ভূমিকম্প, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিমান আক্রমণেও সুরক্ষিত থাকবে রূপপুর। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে পুরোপুরি সঙ্গতি রাখা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, যেখানে রয়েছে কয়েক স্তরের অত্যাধুনিক সুরক্ষা ও দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা। নীতি নির্ধারকরা বলছেন, সব ধরনের সুরক্ষা নিশ্চিত করেই অন্তত 6 দশক রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। There is no possibility of any kind of accident, inshallah, or 3+ generation একটা নিউক্লিয়ার প্রজেক্ট, even there in accident, সেটার কিন্তু মেজারমেন্ট নেওয়া আছে, এবং সেই মেজারমেন্টটাও উইদাউট এনি মানে কি বলবো ড্যামেজিং, আশেপাশে যা থাকবে আল্লাহ চাইতে ওরকম কোনো ইয়ে হবে না। তবে বিশেষজ্ঞরা মনে করেন, প্রযুক্তিগত দিক থেকে রূপপুর অত্যাধুনিক মানের হলেও যথাযথ নিরাপত্তা নিশ্চিতে পরিচালনগত ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। উন্নত মানের যন্ত্রই স্থাপন করা হয়েছে, এটা সেফটি সিস্টেম অনেক উন্নত হয়েছে, কিন্তু ব্যবস্থাপনা যদি ঠিকভাবে না হয়, এটা চালানোরও কিন্তু খুব কঠিন হবে, চ্যালেঞ্জ হবে, এবং এতে যদি অর্থনৈতিক ঝুঁকি কিন্তু ভয়াবহ রকম হতে হবে। আগস্টে জাতীয় গ্রিডে রূপপুরের 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা। ধাপে ধাপে আগামী বছরের শেষ নাগাদ 2400 মেগাওয়াট ক্ষমতার রূপপুরকে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে আনতে চান নীতি নির্ধারকরা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুতের বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে চায় সরকার। এজন্য সৌর ও বায়ু বিদ্যুতের ব্যবহার বাড়াতে এ মাসেই নীতিমালা প্রণয়ন করে তা জুন নাগাদ সংসদে উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজধানীতে এক প্রদর্শনী উদ্বোধন করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আরও বলেন, ঢাকার প্রতিটি ভবন সোলার প্যানেলের আওতায় নিয়ে আসা হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও সংঘাতে সরবরাহ ব্যাহত এবং সার্বিক সংকটের প্রেক্ষাপটে আলোচনায় প্রাধান্য পাচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। প্রথাগত বিদ্যুতের পাশাপাশি বাসাবাড়িতে সোলার হোম সিস্টেমের সীমিত ব্যবহার এবার আরও সম্প্রসারিত করতে চায় বিএনপি সরকার। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত 3 দিনব্যাপী 15তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপোতেও উঠে এলো সেই প্রসঙ্গ। প্রদর্শনী উদ্বোধন করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশ অনেক পিছিয়ে। জানান, সৌর ও বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। এটা কনভিন্স হয়ে গেছি যে আমাদের দেশ রেডি সোলারে যাওয়ার জন্য। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে সরকারি আদেশ হিসাবে আমরা ছাড়তে পারবো। আমরা আগামী 5 বছরে 10,000 মেগাওয়াটে উন্নতি করতে পারি। বিএনপি সরকার সৌর বিদ্যুতের বিপ্লব ঘটাতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, নগরীর প্রতিটি বাসভবন সোলারের আওতায় নিয়ে আসা হবে। ঢাকা শহরে যদি আপনারা প্রত্যেকটা হাউস হোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে যদি দেই, তাহলে আমি মনে করি যে আমার ঢাকার যে লোডটা আছে অনেক লোড কমে যাবে। অনুষ্ঠান শেষে বিদ্যুতের দাম বাড়ছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের কোনো জবাব দেননি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমি আমার উত্তর দিয়ে দিয়েছি, বলছি বাড়লে তখন প্রশ্ন করে, এখনো তো বাড়ে নাই। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। দক্ষ মানব সম্পদ করতে দেশের জিডিপির 5% শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, অতীতে এই হার ছিল 1.7%-এর নিচে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাতি আমিন বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন তৃতীয় ভাষা অন্তর্ভুক্তির বিষয়ে ভাবছে সরকার। সকালে ইউনিসেফ আয়োজিত এক সেমিনারে অংশ নেন সরকারের নীতি নির্ধারকরা। রাজধানীর একটি হোটেলে ইউনিসেফের আয়োজনে শিক্ষা খাত সংক্রান্ত সেমিনার। দেশের কিছু শ্রেণীকক্ষে পাঠদান শেষে বাড়তি 1 ঘন্টা দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ফলাফল নিয়ে এই আলোচনায় ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। ডিজিটাল ও ক্রিয়াশীল ক্লাসরুম গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরে মাহাদি আমিন বলেন, শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন তৃতীয় ভাষা অন্তর্ভুক্তির বিষয়ে ভাবছে সরকার। Empower our children through technological intervention, through curriculum change, through real world and practical more teaching methodology. I think that is far more achievable. এই আয়োজনে শিক্ষামন্ত্রী বলেন, দেশে জনশক্তির ঘাটতি ব্যাপক। পরিস্থিতির উত্তরণে শিক্ষা খাতে জিডিপির 5% বিনিয়োগের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি, যা অতীতে ছিল 1.7%-এর কম। Prime Minister said he could raise up the GDP investment in the education sector as much as 5. The previous government never crossed 1.70% from the GDP. But we are now ready to invest the money. শিক্ষার্থীদের মানসম্য শিক্ষা নিশ্চিতে প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আওতায় নিয়ে আসার তাগিদ দেন সেমিনারে অংশ নেয়া বিশিষ্টজনরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরায় প্রায় 2 বছর পর মাঠ থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পর্যায়ক্রমে সেনা সদস্যরা ব্যারাকে ফিরবেন। এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে সিলেট, সুনামগঞ্জে পাথর উত্তোলনে সমন্বিত জরিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল পরিস্থিতি সামাল দিতে 2024 সালের 19 জুলাই কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় তৎকালীন আওয়ামী সরকার। প্রবল আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ। এরপর অন্তর্বর্তী সরকারের দেয়া বিচারিক ক্ষমতা নিয়ে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ায় মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় মাঠ পর্যায় থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশে যেমন গতি ফিরেছে, তেমনি অনির্দিষ্টকালের জন্য মাঠে সেনা সদস্যদের দায়িত্ব পালনের প্রয়োজন দেখছে না সরকার। পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে।
তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সেই ব্যবস্থাটা নেবে। এদিকে কেউই আইনের ঊর্ধ্বে নয় মন্তব্য করে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রত্যেকদিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী, এগুলো অ্যারেস্ট হচ্ছে। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি, কোথাও কোথাও যৌথ অভিযান চলছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ সহ ওই অঞ্চলের পাথর উত্তোলন এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সার্ভে কমিটি গঠনের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইন ও বিধিমালা অনুসরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিভাবে পাথর উত্তোলন করা হবে বিষয়টি নিয়ে শিগগিরই সুপারিশ সহ প্রতিবেদন দেবে দায়িত্বপ্রাপ্ত কমিটি। তারা বসে ফিজিক্যালি স্পটগুলো দেখে যে নদীগুলো সিলট্রেট হয়ে যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, যেখানে ওয়াটার ব্যারিকেড হয়ে যাচ্ছে, পাথর এবং বালি জমা হয়ে, সেগুলো পরীক্ষা করবে। কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে, সে ব্যাপারে সাজেশন দিবে। জাপলংয়ের মতো প্রাকৃতিকভাবে স্পর্শকাতর এলাকা বাদে অন্যান্য স্থানে সীমিতভাবে পাথর কোয়ারি ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। জিওলজিক্যাল সার্ভে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, নতুন কৌশলের ছিনতাই, একদল লুটে নেওয়ার পর টাকার বিনিময়ে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব আরেক দলের। রাজধানীর আদাবরে ইউসুফ গ্যাংয়ের প্রধান সহ পুলিশের জালে 5 জন। সীমান্তে আবারও পুশ ইন আতঙ্ক। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ও বিজেপি নেতাদের পুশ ইন করার হুমকিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন বাস্তবতায় সীমান্তে আবারও পুশ ইন বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, অনুপ্রবেশ ঘটলে ভারতকেও ভুগতে হবে। উস্কানিমূলক বক্তব্য পরিহারের পরামর্শ তাদের। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে দেশের সীমান্তগুলোতে নজরদারি জোরদার করেছে বিজেপি। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা। বুধবার লালমনিরহাটের বুড়িমারিতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে পথ রোধ করে ফিরিয়ে দেয় বিজিবি। অভিযোগ রয়েছে, এভাবেই বিভিন্ন সময় বিএসএফের চাপে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হয় ভারতীয় নাগরিকদের। হিসেব বলছে, শুধু গেল বছরের শেষ 8 মাসেই পুশ ইনের সংখ্যা প্রায় 2500। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ব্যবধানে হারিয়ে মসনদে বসতে যাচ্ছে বিজেপি। ক্ষমতার পালাবদল ও বিজেপি নেতাদের পুশ ইন করার হুমকি ধামকিতে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, পুশ ইন শুধু অবৈধ অনুপ্রবেশ নয়, এটি সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের জন্য বড় ধরনের সতর্কবার্তা। পুশ ইনের হুমকি দিয়ে ভারত তাদের কূটনীতি ও সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে বলেও মনে করেন তারা। এটা তো কোনো ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে না, কূটনীতির ধার ধারে না। এটা তো দুই দেশের পারস্পরিক সার্বভৌম সমতার সম্পর্কের প্রতি কোনো শ্রদ্ধাশীল আচরণ না। বিশ্লেষকদের মতে, সীমান্ত অস্থিতিশীল হলে শুধু বাংলাদেশ নয়, ভারতকেও এর নেতিবাচক পরিণতি ভোগ করতে হবে। ভারতের জনগণের সাথে আমাদের যে সম্পর্ক, ভারত রাষ্ট্র হিসেবে তার সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই দাবির নিরিখে আমরা চাইব যে আমাদের সীমান্ত, যেটা ভারত বাংলাদেশ দুই পক্ষেরই প্রয়োজন, সেটা স্থিতিশীল থাকুক। আমাদের দুই প্রান্তের যে মানুষ রয়েছে, জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তিটা আরও দৃঢ় হোক। পুশ ইন রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে এই নিরাপত্তা বিশ্লেষক বলছেন, এক্ষেত্রে রাষ্ট্রের নীরব থাকার সুযোগ নেই। সীমান্তে প্রশাসনিক নজরদারি আরও জোরদারে ভারতকে সতর্ক বার্তা দেওয়ার পরামর্শ তার। আমাদের নিরাপত্তার জন্য এটা বড় একটা ধরনের হুমকি। সেই জন্য আমি মনে করি, প্রথমত সীমান্ত সুরক্ষিত করতে হবে। এই জাতীয় কাজ করে তারা পার পাবে না, সেই জিনিসটা তা আমাদেরকে, এই মেসেজটা তাদের কাছে দিতে হবে আমাদের। এদিকে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের সীমান্তগুলোতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সরকার গঠনের 2 দিন আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে হত্যার ঘটনায় থমথমে ভারতের পশ্চিমবঙ্গ। এর মধ্যে হত্যায় জড়িত সন্দেহে 3 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি বাড়িঘর ভাঙচুরের খবরও পাওয়া গেছে। নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় কয়েকশো ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার স্থানীয় সময় রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যমগ্রামের দোহারিয়ায় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর গাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই নিহত হন চন্দ্রনাথ রথ, গুলিবিদ্ধ হন চালক বুদ্ধদেব বেরা। এই ঘটনার পর রাজ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলায় জড়িতদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। নিযুক্ত করা হয়েছে রাজ্য পুলিশের সিআইডি টিমকেও। হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ছবি বিশ্লেষণ করছে নিরাপত্তা বাহিনী। হামলায় জড়িত সন্দেহে এরই মধ্যে 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংগঠিত করা হয়েছে। গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হত্যার ঘটনায় বিজেপির সন্দেহের তীর মমতার দলের দিকে। তবে তৃণমূল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। নির্বাচন পরবর্তী সব হত্যার ঘটনার তদন্তের আহ্বানও জানিয়েছে দলটি। এদিকে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পশ্চিম বর্ধমানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করা হয়। প্রাণহানির পাশাপাশি বাড়িঘরেও চলছে হামলা ভাঙচুর। 15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে, আমাদের উপরে যে অত্যাচার খুন খারাপি করেছে, সেই মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, এটা বেরিয়ে গেছে। কোনো হিংসা অত্যাচার চলবে না। রাজনৈতিক সহিংসতার ঘটনায় এরই মধ্যে কয়েকশো ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। রাজ্য জুড়ে চলা সহিংসতা থামাতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। এদিকে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। বিধানসভায় দলনেতা ঠিক করতে দফায় দফায় চলছে বৈঠকও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বেশি আলোচনায় শুভেন্দু অধিকারী। রাজ্যের গত কয়েক বছর ধরে তিনি বিজেপির প্রধান মুখ। ভবানীপুরে মমতাকে হারানোর পর তার মুখ্যমন্ত্রীর এই দাবি আরও জোরালো হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দেখছেন সময় সংবাদ। স্বপ্নচত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা হক রূপাকে আগামী 14 মে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের অভিযোগ, ওই সময় পরিকল্পিতভাবে সত্য আড়াল ও ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেন তারা। 5 মে ইন্টারনেট ও টেলিভিশন স্টেশন বন্ধ সহ যারা বিভিন্ন বিতর্কিত ভূমিকায় ছিলেন তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনার কথা জানান চিফ প্রসিকিউটর। শাপলা চত্বর হত্যাযজ্ঞ 2013 সালের 5 মে রাতে হেফাজতের সমাবেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। ওই ঘটনায় উল্টো বিচারের মুখোমুখি হতে হয় তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজত কর্মীদের। আওয়ামী লীগ সরকার পতনের পর হেফাজতের সমাবেশে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়। ওই সময় মিথ্যা বয়ান তৈরির অভিযোগে মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও দীপুমণিকে ট্রাইব্যুনালে হাজির করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আবেদন করে প্রসিকিউশন। আগামী 14 মে তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তৎকালীন 71 টেলিভিশন এবং মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল এই হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। হেফাজত কর্মীদের উপর হত্যাযজ্ঞের দিন ইন্টারনেট ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সম্প্রচারের অভিযোগে বন্ধ করা হয় 2টি বেসরকারি টিভি চ্যানেলও। চিফ প্রসিকিউটর জানান, এসব ঘটনায় সম্পৃক্ত সবাই আসামি হবেন। যে 2টি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছিল, যারা লাইভ টেলিকাস্ট করতেছিল, যারা সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি এবং মানে যারা সম্পৃক্ততা আছে এর মধ্যে কেউ মানে আমাদের কাছ থেকে পার পাবে না। এর আগে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের নেতারা। তাদের দাবি, 5 মে বহু মানুষ নিহত হয়েছে। একাধিক আরও এই বেওয়ারিশ লাশ যাদের শুধু নাম আছে কিন্তু কোনো ঠিকানা নাই,
এই ঠিকানাগুলো সংগ্রহ করে এবং আমরা চূড়ান্ত পর্যায়ে যেন তালিকা হয় এজন্য আমরা সহযোগিতা করছি। চিফ প্রসিকিউটর বলেছেন ৭ জুনের আগে এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী আক্তার হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং তার স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। তাদের স্থাবর অস্থাবর সম্পদ হস্তান্তর ঠেকাতে আয়কর নথি জব্দের প্রয়োজন। এর আগে গত ফেব্রুয়ারিতে ফারজানা ইসলাম তার স্বামী ও ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। রাজধানীর আদাবরে নতুন কৌশল নিয়েছে ছিনতাইকারীরা। দুটি গ্রুপে ভাগ হয়ে ছিনতাই করছে তারা। ছিনতাই করে এক গ্রুপ, পরে টাকার বিনিময়ে মালামাল ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেয় অন্য গ্রুপ। সম্প্রতি মোবাইল ফোন ছিনতাইয়ে জড়িত ইউসুফ গ্রুপের প্রধান সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাসুদুর রহমানের রিপোর্ট। ৩রা মে দুপুর ১:৪৭ অটোরিকশায় করে পালিয়ে যাচ্ছে ৩ জন। সিসি ক্যামেরায় ধরা পড়া এ দৃশ্য রাজধানীর আদাবরের মনসুরাবাদ এলাকার। এর ১৭ মিনিট আগে দুপুরের খাবার খেতে বাসায় যাচ্ছিলেন ফুচকা দোকানে। পথে অস্ত্র ঠেকিয়ে তাকে পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে যায় ৩ ছিনতাইকারী। মাথায় আঘাত করে সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। কিস্তি দিলাম, মা কিনা দিছে, অনেক কষ্টের বোন, তারপরে কান্নাকাটি করলাম। এখানেই শেষ নয়, কিছুক্ষণ পর ওই দোকানের কাছে টাকার বিনিময়ে ফোন ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেন দুজন। ফোন নাম্বার দিছে বলতে এরকমই বোঝাইতেছে যে ওরা টাকা পয়সা নিব, তারপরে মোবাইল ফেরত দিব। ছিনতাইয়ের শিকার হয়েছেন একই এলাকার হোটেল কর্মচারীও। ২৭ এপ্রিল ভোরে তার ফোন ছিনিয়ে নেওয়ার পর টাকার বিনিময়ে ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। টাকা প্রথম ৩০০ টাকা দিছে, পরের সেট যদি ক্যাম্পে পায় ২-৩ হাজার টাকা লাগবে। সময় সংবাদ দেখে ছুটে আসেন ছিনতাইয়ের শিকার আরও কয়েকজন। জানান, এলাকার সব গলিতেই ওত পেতে থাকে ছিনতাইকারীরা। প্রতিদিনই শিকার হচ্ছেন কেউ না কেউ। প্রমাণ ঢাকতে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরাও নষ্ট করে ফেলে অপরাধীরা। এই জায়গাটা এত ভয়ঙ্কর হয়েছে, যে কি বলবো, এখানে মানুষ যাতে অনেক অনেক ভয় পাচ্ছে এখন। রাজধানীর আদাবরের মনসুরাবাদের পরিত্যক্ত এই টিনশেডটি অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছে। এখানে একদিকে চলে মাদক সেবন, অন্যদিকে অপরাধ কার্যক্রম। দিন কিংবা রাত যারা এদিক দিয়ে চলাফেরা করতে যায় তাদেরই অস্ত্রের মুখে জিম্মি করে এখানে এনে সর্বস্ব লুটে নেওয়া হয়। এসব একের পর এক ঘটনায় অতিষ্ঠ এই এলাকার লোকজন সবাই এর সমাধান চান। একের পর এক ছিনতাইয়ের ঘটনায় তৎপর পুলিশও। ধরা পড়েছে ফুচকা বিক্রেতার ফোন ছিনতাইয়ে জড়িত ৫ জন। গ্রেফতার ইউসুফের নেতৃত্বে ছিনতাই ও টাকার বিনিময়ে ফোন ফিরিয়ে দেওয়ার কাজ করে দলটি। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার মোবাইলটি উদ্ধার করেছি। ৪ জন যে ছিনতাইকারী তাদেরকেও আইনের আওতায় এনেছি এবং এখন মামলাটি হলে আমরা তদন্ত আরও গভীরে যাব। চক্রের বাকি সদস্য সহ সক্রিয় অন্য গ্রুপের অপরাধীদের ধরতে অভিযানে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যিক জাহাজ থেকে তেল চুরি ঠেকাতে কঠোর অবস্থানে কোস্টগার্ড। একই সঙ্গে জলদস্যুতা ও মানব পাচার শূন্যের কোঠায় আনতেও বদ্ধপরিকর এই বাহিনী। দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্র ও নৌপথে পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে বিশেষ মহড়া চালিয়েছে কোস্টগার্ড। নূরজামাল আতিকের ক্যামেরায় পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা এবং নৌপথে পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে সদা জাগ্রত কোস্টগার্ড। বন্দর ও চ্যানেল সংলগ্ন এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং নিয়মিত টহলে থাকেন বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদী বন্দরের আশেপাশের এলাকায় বিশেষ মহড়া চালায় কোস্টগার্ড। বহিনঙ্গরের চোরাচালান এবং দমনে বাংলাদেশ কোস্টগার্ড সদা তৎপর। দেশ এবং দেশের জাতির জনগণের স্বার্থে আমরা সর্বদা সোচ্চার আছি এবং আমরা আমাদের টহল পরিচালনা করে যাব। বহিনঙ্গরে চুরি ও চোরাচালান রোধে কঠোর অবস্থান বজায় রাখা হচ্ছে বলে জানাচ্ছেন উপকূল রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। যারা জলদস্যু তাদের নিজস্ব পরিকল্পনা থাকে, আমরা যখন আমাদের এলাকার মধ্যে কনসেন্ট্রেশন দিই তখন তারা হয়তো অন্যদিকে যাওয়ার চেষ্টা করে। বাট যে কোনো সময় আমরা তথ্য পাই, আমরা তাদেরকে ধরার জন্য তৎপর থাকি এবং ধরে ফেলতে সক্ষম হইও। বাংলাদেশ কোস্টগার্ড থাকার কারণে এটা কমছে এবং ভবিষ্যতে এটা আমি মনে করি যে আমরা শূন্য কোটায় নিয়ে আসবো ইনশাল্লাহ। গত ১.৫ বছরে নিয়মিত টহলের বাইরে বহিনঙ্গরে ১,৩২০টির বেশি অভিযান পরিচালনার পাশাপাশি ৪৭টি বাণিজ্যিক জাহাজে বোর্ডিং করে জলদস্যুতা প্রতিরোধ করেছে কোস্টগার্ড।
পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। Thai Aluminium. The better is now the best. আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি উত্তরাঞ্চলের প্রথম বিমান ঘাঁটি হতে যাচ্ছে বগুড়ায়। একই সঙ্গে স্থাপন করা হবে ফ্লাইং একাডেমিও, যেখানে সরকারি ও বেসরকারিভাবে শিক্ষার্থীরা পাইলট হিসেবে প্রশিক্ষণ নিতে পারবে। বগুড়ায় ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল পরিদর্শন শেষে তথ্য জানান 3 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। দীর্ঘ প্রতীক্ষা শেষ হতে চলেছে বগুড়া সহ পুরো উত্তরাঞ্চলবাসীর। দেশের উত্তরের জনপদে যোগাযোগ, অর্থনীতি ও সম্ভাবনা নতুন দিগন্ত উন্মোচনে বগুড়ায় গড়ে তোলা হবে বিশ্বমানের বিমানবন্দর। বগুড়া ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল পরিদর্শন শেষে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বগুড়ার কৌশলগত গুরুত্ব অনেক বেশি। সরকার দ্রুতই নতুন যুদ্ধ বিমান ক্রয় করবে, যা প্রথম উড্ডয়ন করবে বগুড়া থেকেই। এখানে আমরা চাই একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করার জন্য, যেখানে আমাদের অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারেও আমাদের সরকারের অনেক আমাদেরকে সহযোগিতা করছে। উত্তরাঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে বগুড়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে বিমানমন্ত্রী বলেন, উপযুক্ত পাইলট তৈরি করতে বগুড়ায় করা হবে ফ্লাইং একাডেমি। আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি আমরা যেটা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা ফ্লাইং একাডেমিটা চালাবো, কারণ আমাদের পাইলটের অনেক দরকার। পরিদর্শন করেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পুন্ড্রনগরীতে আন্তর্জাতিক বিমান ওঠানামার পাশাপাশি কার্গো বিমান উড্ডয়নের মধ্য দিয়ে এই অঞ্চলে কৃষিপণ্য, হালকা ও মাঝারি শিল্পপণ্য রপ্তানির নতুন দিক উন্মোচন হবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। কৃষিপণ্য সহ আমাদের বগুড়া যে লাইটিং ইঞ্জিনিয়ারিং আছে এবং ভারী শিল্প আছে, এই সমস্ত শিল্প যেগুলো মায়ানমার সহ মালয়েশিয়া, দুবাই বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে, সেগুলো সরাসরি এই বিমানবন্দর থেকে আপনার কার্গো ফ্যাসিলিটির মাধ্যমে, কার্গো বিমানের মাধ্যমে আমরা রপ্তানি করতে পারবো। বগুড়া বিমানবন্দর চালু হলে বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা, বাড়বে বিনিয়োগ, তৈরি হবে কর্মসংস্থান, আর দেশের অর্থনৈতিক মানচিত্রে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বগুড়া, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। গণতন্ত্র রক্ষায় এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আওয়ামী সরকারের বিরুদ্ধেও দীর্ঘ সংগ্রামের ফলে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বেলা 11টায় রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র নেতা। এ সময় বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে প্রাণ দেয়া নেতাকর্মীদের স্মরণ করেন শামসুজ্জামান দুদু। এছাড়া আগামীতেও যে কোনো দুর্যোগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেছে এই সংগঠন। গত পতিত গণহত্যাকারী এবং গায়ের জোরে 3টা নির্বাচনের তথাকথিত বিজয়ের মাধ্যমে যে দম্ভক্তি করেছে, তা আমাদের মুক্তিযুদ্ধকে মিলান করেছে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে উপহাস করেছে। তারা এই দেশ থেকে যে কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট। সকালে রাজধানীর মগবাজারে সোসাইটির জাতীয় সদর দফতরে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসটি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে মানববন্ধনের আয়োজন করা হয়। পাশাপাশি সদর দফতরে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সারা দেশের 68টি ইউনিটেও একযোগে মানববন্ধন হয়। এছাড়া দিবসটি উপলক্ষে মাসব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রস রেড ক্রিসেন্ট মুভমেন্টের যে 7টা বেসিক প্রিন্সিপাল আছে সেগুলোকে তুলে ধরার জন্যে এবং সারা বিশ্বে যাতে নিপীড়িত মানুষ একসঙ্গে কাজ করতে পারে, যুদ্ধাহত অথবা প্রকৃতির কারণে বিপন্ন মানুষের পাশে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট যেন দাঁড়াতে পারে, সেই উদ্দেশ্যেই আমরা এই দিনটি পালন করি। Everywhere in the world you will find the Red Cross and Red Crescent volunteers responding to emergencies regardless of what the emergency is. And very often the volunteers are member of the society. They are affected themselves and yet they show their generosity. কখনো রোদ, কখনো বৃষ্টি, হাওড় অঞ্চলের কৃষকদের দুর্ভোগ কমছেই না। ধান কাটা, মাড়াই ও শুকাতে চরম ভোগান্তিতে পড়েছেন চাষি।
বাধ্য হয়ে কম দামে ভেজা ধান বিক্রি করছেন অনেকে। বৃষ্টির কারণে মৌলভীবাজারে হাওর কাওয়াদিঘি, হাইল হাওর ও হাকালুকির পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে কৃষকরা তলিয়ে থাকা ধান কাটতে গিয়ে পড়ছেন বিড়ম্বনায়। জেলায় ৩৫০০ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়ে ২৭,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আজকে রাত্রে মেঘে ধান একবারে পুরা পুরাইয়াও দহুকাইয়া পানির মাঝে গাজা বুর্দি ধান হাটরাম, এ ধান হাটিয়া নিয়ে যে খাইবে কোনো আশা নাই। খুব আশা আছিল যে আমরা ধানগুলা হাটিয়া নিতাম পারবো, কিন্তু গতকালকে রাত্রে তো না যে বৃষ্টি নামছে, এই বৃষ্টির কারণে ধানগুলা তলিয়া যাইতেছে। সুনামগঞ্জে কখনো রোদ কখনো বৃষ্টির কারণে ধান শুকাতে বিড়ম্বনায় কৃষক। এখনো শত শত মন ধান পড়ে আছে। এ জেলায় সরকারি হিসাবে ২০,১৬০ হেক্টর জমির ধান জলাবদ্ধতা, শিলাবৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলার কৃষক। আনার পরে তোমার দেখা যায় জলা বৃষ্টির লাগে আমরা ধানও শুকাইতে পারছি না। কয়েকদিন আগে ধান ফলানো হয়েছে, ধান তোলা গেছে না, সব ধান খারাপ রয়েছে। কিশোরগঞ্জের টানা বৃষ্টি আর ঢলের পানির কারণে ধান শুকাতে পারছেন না কৃষকরা। বাধ্য হয়ে কম দামে ভেজা ধান বিক্রি করছেন তারা। কৃষি বিভাগের হিসাবে জেলায় ১৩,৬০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫০,০০০ কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ৮০,০০০ টাকার উপরে গেছে খরচ। এখন মনে করেন খুব বড় জল ফাইলে আর দে ফালাই চড়াই লইব। বিজা ধান বেড়ে লই তারে না, ব্যাপারে ৬০০, ৬৫০, বেড়ে কোর্স হয়েছে ৭০০, ৮০০। এদিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার বাগরাত ধলিপুরি হাওরে পানিতে তলিয়ে থাকা ধান কাটছেন কৃষকরা। রিমো সিদ্দিক, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। বুলবুলের স্বেচ্ছাচারিতার জন্য বড় ক্ষতি বিসিবির। সবশেষ আসরে চুক্তি ছাড়াই অংশ নেয় নোয়াখালী ও সিলেট। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির জন্য ক্ষতি ১৪ কোটি টাকা। বর্তমান সরকার স্বাধীন গণমাধ্যম তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোআব আয়োজিত আইসিবিসি এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিগত সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেনি। এ সময় অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কোআব সভাপতি। রাজধানীতে শুরু হয়েছে আন্তর্জাতিক কেবল টিভি, ব্রডকাস্টিং ও কমিউনিকেশন প্রদর্শনী ২০২৬। দেশীয় ব্রডকাস্ট ও যোগাযোগ প্রযুক্তি খাতকে আধুনিক ও সমৃদ্ধ করতে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের আয়োজনে এক ছাদের নিচে অংশ নিয়েছে কেবল অপারেটর, টেলিভিশন চ্যানেল, আইএসপি এবং প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে এগিয়ে থাকা নতুন প্রযুক্তির সঙ্গে উদ্যোক্তারা পরিচিত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ বিনিয়োগ ও উদ্ভাবনের নতুন পথ তৈরি করবে এই প্রদর্শনী। প্রত্যেকটা স্টল খুব সুন্দর লাগছে, অনেক জায়গা অনেক সুন্দর হয়েছে। নতুন নতুন প্রোডাক্টের উপরে এক্সপেরিমেন্ট করতে পারবে আর কি। নেটওয়ার্ক সোর্সিং এ অনেক কিছু দেখতে পাচ্ছে যেগুলো আসলে মানুষের কাছে এখনো অজানা। প্রদর্শনীর বিভিন্ন স্টলে সফটওয়্যার ও ইন্টারনেট সলিউশনের উপর বিশেষ অফার সহ ব্যবসায়িক নেটওয়ার্কিং এর সুযোগ করে দিতেই এমন আয়োজন বলছেন আয়োজকরা। যে চ্যানেলগুলো নিয়ে গ্রাহক সেবাটা গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছি, এই চ্যানেলগুলো আজকে একটি অসাধু চক্র, অব্যবসায়ী, তার নির্দ্বিধায় এই চ্যানেলগুলো পাইরেসি করে চালিয়ে দিচ্ছে। আমাদের কেবল অপারেটরদেরকে উন্নত প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া, সেই সাথে আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারা আমরা একে অন্যের পরিপূরক, আমাদের দেশীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যারা আছেন তাদের সাথে কেবল অপারেটরদের একটি সেতু বন্ধন তৈরি করা। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেনি। আধুনিক যুগে সরকারের জবাবদিহির বাইরে থাকার কোনো সুযোগ নেই। আধুনিক ব্যবস্থায় কোনো সরকার সেই পরিমাণ ক্ষমতা রাখে না, কোনো রাষ্ট্র সেই পরিমাণ ক্ষমতা রাখে না যে পরিমাণ ক্ষমতা থাকলে সে তথ্য প্রবাহের বাইরে থাকবে, জবাবদিহিতার বাইরে থাকবে। আগামী ৯ মে পর্দা নামবে এই প্রযুক্তি প্রদর্শনীর। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আমদানি করা প্রসাধনের যৌক্তিক শুল্কায়ন মূল্য এবং শুল্কায়ন চায় বাংলাদেশ কসমেটিক অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশীয় প্রসাধনী প্রস্তুতকারী একটি শিল্প গ্রুপ কর্তৃক প্রভাবিত হয়ে
আমদানিকৃত প্রসাধনীতে সর্বনিম্ন 50 থেকে 150% শুল্কায়ন এবং শুল্ক হার 191% পর্যন্ত বাড়ানো হয়। তিনি বলেন, এর প্রভাবে বিদেশি প্রসাধনী আমদানি কমেছে আগের চেয়ে 70 থেকে 80%। অন্যদিকে চোরাই পথে বিদেশি প্রসাধনী আসা এ খাতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব কমেছে। অবৈধভাবে আসা নকল প্রসাধনীতে বাজার সয়লাভ হয়ে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। অনেক আগ থেকে আমাদের দেশে এই বিষয়টা পরিষ্কার হবে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি, অবৈধ পণ্য প্রবেশ নিয়ন্ত্রণ হবে এবং ভোক্তাদের জন্য আমরা সহনীয় মূল্যে এই সকল পণ্য প্রসাধনী সামগ্রী নিশ্চিত করতে পারব। এর উপরে আমরা টোটাল ইন্ডেক্সটা যেটা আমরা করেছি, যেটা সরকার করেছে, তা আমরা 30% হ্রাস করার জন্য জোর দাবি জানাচ্ছি। কোরবানির ঈদ সামনে রেখে মশলার চাহিদা বাড়লেও কমেছে আমদানি। এই সুযোগে ভারত থেকে চোরাই পথে আনা হচ্ছে চাহিদার অতিরিক্ত মশলা। তাই সপ্তাহ ব্যবধানে পাইকারি পর্যায়ে কেজিতে দাম কমেছে 200 টাকা পর্যন্ত। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। গত সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি কেজি এলাচ 4100 টাকায় বিক্রি হলো। চলতি সপ্তাহে 200 টাকা কমে বিক্রি হচ্ছে 3900 টাকায়। একইভাবে সপ্তাহের ব্যবধানে লবঙ্গে 50 টাকা কমে 1300 টাকা, জিরা 530 টাকা এবং গোলমরিচ 1010 টাকায় বিক্রি হচ্ছে। একদিকে বাজারে যেমন মশলার দাম কমছে, অন্যদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে মশলা আমদানিতেও ধস নেমেছে। কস্টিং হয় একরকম, কিন্তু মাল বিক্রি হচ্ছে একরকম। তাহলে আপনি কতক্ষণ লোকসান দিয়ে আপনার ব্যবসাতে দাঁড়িয়ে থাকবেন। জিরা, লবঙ্গ, এলাচ এবং জায়ফলের মতো মশলার আমদানি তুলনামূলক 25% কমলো। বেড়েছে দারুচিনি, গোলমরিচ, জয়িত্রীর আমদানি। আমদানির যে ধারাবাহিকতা রয়েছে তাতে অভ্যন্তরীণ বাজারে কোনো সংকট দেখা দেবে না, কারণ চিটাগং কাস্টম হাউস ছাড়াও অন্যান্য বন্দর দিয়েও যথেষ্ট পরিমাণ আমদানি হচ্ছে। আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, সীমান্ত দিয়ে চোরাই পথে মশলা আনার প্রবণতা বেড়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তারা। এতে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। ইম্পোর্টারদের যে কস্টিংয়ে এখানে মাল আসে, এই কস্টিংয়ে সেই এখন বেলেগে মাল ঢোকার কারণে মশলাগুলো আমরা ওই বরাবরই কস্টিং রেটেও বেচতে পারতেছি না। এখন ইন্ডিয়া থেকে আমাদের এলসির মাধ্যমে মাল আসতেছে, এই কারণে মূলত কম আছে আর কি বাজার। ভারত থেকে স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি জিরা, গোলমরিচ এবং এলাচ আমদানি হয়। এছাড়া লবঙ্গ, দারুচিনি, জায়ফলের মতো মশলা ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম থেকে আমদানি করা হয়। কোরবানের আরও অন্তত 1 মাস সময় থাকলেও বাজার সয়লাভ হয়ে গেছে বিদেশ থেকে আমদানি করা মশলায়। একই সাথে প্রতিবেশী দেশ ভারত থেকেও নানা পথে মশলা আসছে বাজারে, আর তাই দামও নিয়ন্ত্রণে রয়েছে, এমনটি বলছেন আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। মার্কিন শুল্ক যুদ্ধে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়লেও দেশটিতেই বাড়ছে বাংলাদেশি পণ্যের রফতানি আয়। এমন পরিসংখ্যানই দিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো এপিবি। একই সময়ে একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ গন্তব্য যুক্তরাজ্যেও বেড়েছে রফতানি। তবে ধারাবাহিকভাবে কমছে বাংলাদেশি পণ্যের তৃতীয় শীর্ষ গন্তব্য জার্মানিতে। গেল বছরের 2 এপ্রিল ট্রাম্পের শুল্কযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে বদলে যেতে থাকে বিশ্ব অর্থনীতির পরিচিত রূপ। শুল্কাতঙ্কে অনেকটাই থমকে যায় আমদানি রফতানি। আগস্টে মার্কিন শুল্কনীতি কার্যকর হলে এর নেতিবাচক প্রভাব পড়ে খোদ যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে। বর্ধিত পণ্যমূল্য ও মূল্যস্ফীতির ধাক্কা সামাল দিতে ব্যয় সংকোচন নীতি অবলম্বন করেন ভোক্তারা। এমন বাস্তবতার মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে বাংলাদেশি পণ্যের রফতানি আয়। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য 2025-26 অর্থবছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি হয়েছে $736 কোটি 19 লাখ। 2024-25 অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল $718 কোটি 67 লাখ। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি আয় প্রায় 2.5% বেড়েছে। এদিকে মাস ব্যবধানে প্রায় 23.5% রফতানি আয় এসেছে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে রফতানি হয়েছে $387 কোটি 51 লাখ পণ্য। তবে ঘুরে দাঁড়াতে পারেনি রফতানি আয়ের হিসেবে তৃতীয় অবস্থানে থাকা জার্মানি। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে দেশটি থেকে রফতানি আয় এসেছে $386 কোটি 18 লাখ। গেল অর্থবছরের একই সময়ে ছিল $436 কোটি 49 লাখ। অর্থাৎ বছর ব্যবধানে জার্মানি থেকে বাংলাদেশি পণ্যের রফতানি আয় কমেছে 11.5%-এর বেশি। শিমুল হোসেন, সময় সংবাদ।
অশ্রু ও ভালোবাসায় যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে বিদায় জানিয়েছেন সহপাঠীরা। ফ্লোরিডার ট্যাম্পায় তার জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। 9 মে সকালে ঢাকায় পৌঁছাবে বৃষ্টির মরদেহ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বুধবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় নৃশংসভাবে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। আল্লাহু আকবার। ইসলামিক সোসাইটিতে জানাজার নামাজ পড়ান খতিব ও ইমাম আরজান আহমেসুলা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মুসলমান সহ বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী পেশার শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন বৃষ্টির সহপাঠীরা। আবেগ আর ভালোবাসায় বৃষ্টিকে বিদায় জানান প্রবাসীরা। বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। খুবই কষ্টকর আমাদের জন্য। We have lost two of our very own. The entire process টা আমার জন্য খুবই দুঃখকর and সব কিছু মিলে আমরা ঠিকভাবে নেই। আমাদের ফাইনাল চলছে and we hopeful that এটা যেন কোনো একটা সিচুয়েশন আর কখনো না ঘটে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময়ে রাত 8:50 অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। গেল 16 মে যুক্তরাষ্ট্রের ট্যাম্পায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী সংস্থা জানায় জামিলের রুমমেট হিশাম আবু গেরোয়ে তাদের হত্যা করেছে। গ্রেফতারের পর আদালত অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার খবর। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের স্বেচ্ছাচারিতার জন্য বড় ক্ষতির মুখে বিসিবি। বিপিএলের সবশেষ আসরে বিসিবির সঙ্গে চুক্তি ছাড়াই অংশ নেয় নোয়াখালী আর সিলেট ফ্র্যাঞ্চাইজি। আর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য বিসিবির ক্ষতি হয়েছে 14 থেকে 16 কোটি টাকা। সংবাদ সম্মেলনে জানিয়েছেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। আগামীতে বিপিএলে দল নিতে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজিকেও প্রস্তাব দেবে বিসিবি। এই লাস্ট বিপিএলে বা বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে। 2টা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলে ফেলেছে, তাদের এগ্রিমেন্টই সাইন হয়নি। এটা কি আপনি মনে করেন এটা ভুল? এটা কি ভুল হইতে পারে? Don't you think he has to be answerable? Again, I'm saying this, BPL is a great product, but we need to এই জিনিসটাকে ওয়ার্কআউট করতে হবে প্রপারলি, উইথ এভরিথিং শুড বি মেনটেইন। আর যদি এসব আমরা না করতে পারি, অ্যাটলিস্ট আমি থাকতে আমি জোড়া তালি দিয়ে আমি এই ধরনের টুর্নামেন্ট করবো না। বছরের প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকের পরীক্ষা নাজমুল হোসেন শান্তদের সামনে। গত চক্রের ব্যর্থতা মুছে টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার উন্নতির কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে আত্মবিশ্বাসী পাক অধিনায়ক শাদ মাসুদও। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু সকাল 10টায়। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। বছরের প্রথম টেস্ট, ঘরের মাঠে চ্যালেঞ্জটা বেশি স্বাগতিকদের। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ঘরের মাঠে অর্জনের খাতা ছিল প্রায় শূন্য, মাত্র 1 জয়। ঘরের বাইরের সাফল্যের পরেও তাই টেবিলের 7 নম্বরে থেকে মৌসুম শেষ করে টিম বাংলাদেশ। এবারের চক্রে তাই ভাগ্য বদলাতে চান নাজমুল হোসেন শান্ত, আর তা করতে শুরুতে যে জয়ের বিকল্প নেই মানছেন টাইগার টেস্ট অধিনায়ক। চ্যালেঞ্জ পাকিস্তানেরও। শেষ দেখায় ঘরের মাঠে টাইগারদের কাছে ধবল ধোলাইয়ের স্মৃতি। প্রতিপক্ষের মাঠে মেন ইন গ্রিন সবশেষ টেস্ট জিতেছে বছর 3 আগে। চলতি সিরিজে তাই আন্ডারডগ তকমা থাকবে পাকিস্তানির গায়ে। অতিথিদের বড় পরীক্ষা নেবে টাইগার পেস ডিপার্টমেন্ট। রানা তাসকিনদের প্রশংসা করেছেন
পাকিস্তান অধিনায়কও। তবে নিজেদের স্কোয়াডে বিশ্বাস রাখতে চাইছেন শান মাসুদ। কন্ডিশন যেমনই হোক না কেন মানিয়ে নেবার সামর্থ্য আছে, দাবি মেন ইন গ্রিন অধিনায়কের। তাদের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী। আমি এ পর্যন্ত যা দেখেছি সম্ভবত এটি বাংলাদেশের সেরা আক্রমণ। আমরা 16 সদস্যের একটা ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি যারা প্রায় সব ধরনের কন্ডিশনেই খেলতে পারে। আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুবই খুশি। এখন লক্ষ্য 10 দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি যারা সেরা খেলাটা উপহার দেবে তারাই সিরিজ জিতবে। ঘরের মাঠে এই ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সেরা অর্জন একটা ড্র, তাও 12 বছর আগে খুলনায়। সে ম্যাচে দলের সেরা ব্যাটার ছিলেন সারফারাজ। এবার সেই ব্যাটারই পাকিস্তান দলের হেড কোচ। 2 বছর পর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কোনো দলকে ঘরের মাঠে আতিথ্য দিতে যাচ্ছে বাংলাদেশ। শেষবার এসেছিল প্রোটিয়ারা। ওই সিরিজে ধবল ধোলাই হয় টাইগার্স। সাদা পোশাকে দুই দলের দেখা হয়েছে এখন পর্যন্ত 14 বার, যেখানে 11 জয় মেন ইন গ্রিনদের। বাংলাদেশের জয়ের সংখ্যাটা মাত্র 2। তবে টাইগারদের বিপক্ষে 2021 সালের পর আর জেতেনি পাকিস্তান। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভয়ঙ্কর রূপে হাম, একদিনে 12 শিশুর মৃত্যু। হাসপাতালে 1,500-এর বেশি। র্যাশ থাকলেও ভর্তি না নেওয়ার অভিযোগ। রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাঙায় বাড়ছে জটিলতা। তৃতীয় প্রজন্মের চুল্লিতে সর্বাধিক নিরাপত্তায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নেই, তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি। সৌর ও বায়ু বিদ্যুতের গুরুত্ব সরকারের জুড়েই নীতিমালা। এবং আইন শৃঙ্খলার উন্নতি ও পুলিশ গতিশীল হওয়ায় সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত। পর্যায়ক্রমে সব সদস্যকে পাঠানো হবে ব্যারাকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।